এই রোগ শুধু একটি গরুকে অসুস্থ করে না, এটি পুরো খামারের উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলতে পারে। কোন গরুগুলো এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং কেন তাদের ঝুঁকি বেশি থাকে? এখন প্রশ্ন হলো, ভাইরাস শরীরে প্রবেশ করার পর প্রথমে কি কি লক্ষণ দেখা যায়, আর কোন ওষুধ দিলে গরু দ্রুত ভালো হবে? লাম্পি স্কিন রোগ নিয়ে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি হলো, অ্যান্টিবায়োটিক দিলে কি গরু ভালো হবে? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমি এমন একটি রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব যা গত কয়েক বছরে বাংলাদেশের অসংখ্য খামারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোগটির নাম লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে এলএসডি। একসময় এই রোগ শুধু কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এটি বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও গরু পালনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করতে না পারলে দুধ উৎপাদন কমে যেতে পারে, গরুর ওজন হ্রাস পেতে পারে, চিকিৎসা ব্যয় বেড়ে যায় এবং খামারের উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সুখবর হলো, রোগ সম্পর্কে সঠিক ধারণা থাকলে এবং বৈজ্ঞানিকভাবে খামার পরিচালনা করলেই এই ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। চলুন প্রথমে জেনে নেওয়া যাক লাম্পি স্কিন রোগ আসলে কি এবং কেন এই রোগ হয়। লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হলো গরুর একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এই রোগের জন্য দায়ী লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস, যা ক্যাপ্রোপক্স ভাইরাস গোত্রের একটি ভাইরাস। এই ভাইরাস মানুষের শরীরে রোগ সৃষ্টি করে না, অর্থাৎ বর্তমান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এটি মানুষের জন্য পরিচিত অর্থে জেনেটিক রোগ নয়। তবে আক্রান্ত প্রাণীর পরিচর্যার সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। ভাইরাস শরীরে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে গুটি দেখা যায় না। সাধারণত 4 থেকে 14 দিনের মধ্যে, কখনো 28 দিন পর্যন্ত সময়ের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। শুরুতে গরুর জ্বর আসে, খাওয়ার রুচি কমে যায়, জাবর কাটা কমে যায়, চোখ ও নাক দিয়ে স্রাব বের হতে পারে। এরপর শরীরের বিভিন্ন স্থানে শক্ত গোলাকার গুটি দেখা দেয়, যা এই রোগের সবচেয়ে পরিচিত লক্ষণ। এই গুটিগুলো শুধু ত্বকের উপরে নয়, অনেক সময় ত্বকের গভীর স্তর পর্যন্ত বিস্তৃত হতে পারে। রোগের তীব্রতা বেশি হলে গুটির মাঝখানের টিস্যু নষ্ট হয়ে ক্ষত তৈরি হতে পারে। সেই ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে জটিলতা আরও বেড়ে যায়। তবে একটি বিষয় মনে রাখবেন, শরীরে গুটি দেখলেই সেটি লাম্পি স্কিন রোগ এমনটি ধরে নেওয়া ঠিক নয়। একই ধরনের লক্ষণ অন্য কিছু রোগেও দেখা দিতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ। এবার জেনে নেওয়া যাক এই রোগের ইতিহাস কী এবং বাংলাদেশে এটি কিভাবে গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। লাম্পি স্কিন রোগ প্রথম শনাক্ত হয় 1929 সালে আফ্রিকার জাম্বিয়ায়। শুরুতে এটি আফ্রিকার কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পশু চলাচল, বাণিজ্য এবং রক্তচোষা পোকামাকড়ের মাধ্যমে রোগটি মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে লাম্পি স্কিন রোগ বিশ্বের বহু দেশে গরু পালনের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। বাংলাদেশেও গত কয়েক বছরে এই রোগের একাধিক প্রাদুর্ভাব দেখা গেছে। অনেক খামারে অল্প সময়ের মধ্যে একাধিক গরু আক্রান্ত হয়েছে, ফলে দুধ উৎপাদন কমেছে, চিকিৎসা ও পরিচর্যার খরচ বেড়েছে, গরুর ওজন কমেছে এবং কিছু ক্ষেত্রে জটিলতার কারণে প্রাণী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এই রোগ শুধু একটি গরুকে অসুস্থ করে না, এটি পুরো খামারের উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলতে পারে। একটি দুধেলো গাভী অসুস্থ হলে দুধ উৎপাদন কমে যায়, বাছুরের বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং খামারের আর্থিক ক্ষতি দ্রুত বেড়ে যায়। একই কারণে লাম্পি স্কিন রোগকে শুধু একটি সংক্রামক রোগ হিসেবে নয়, একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রোগ হিসেবেও দেখা হয়। তবে আসার কথা হলো, সময়মতো রোগ শনাক্ত করা, আক্রান্ত প্রাণীকে আলাদা রাখা, মশামাছি নিয়ন্ত্রণ এবং সঠিক চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেই এই রোগের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এখন চলুন জেনে নেওয়া যাক কোন গরুগুলো এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং কেন তাদের ঝুঁকি বেশি থাকে। লাম্পি স্কিন রোগে সব গরুই আক্রান্ত হতে পারে, তবে সব গরুর ক্ষেত্রে রোগের তীব্রতা একরকম হয় না। সাধারণত বেশি দুধ দেয় এমন গাভী, অল্প বয়সী বাছুর, অপুষ্ট গরু এবং আগে থেকেই অন্য রোগে দুর্বল হয়ে পড়া প্রাণীর জটিলতার বেশি ঝুঁকিতে থাকে, কারণ এসব প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে সংকর বা এক্সোটিক জাতের গরুতে রোগের তীব্রতা দেশি গরুর তুলনায় বেশি হতে পারে। তবে এর অর্থ এই নয় যে দেশি গরু আক্রান্ত হয় না। সঠিক পরিবেশ পেলে যে কোনো জাতের গরুই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। যেসব খামারে মশা, মাছি ও টিকের উপদ্রব বেশি, সেখানে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেশি থাকে।
একইভাবে অপরিষ্কার পরিবেশ, অতিরিক্ত ভিড়, অপুষ্টি এবং দুর্বল খামার ব্যবস্থাপনা রোগের বিস্তারকে আরও সহজ করে তোলে। তাই শুধু গরুর জাত নয়, খামারের ব্যবস্থাপনা লাম্পি স্কিন রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখা যাক এই ভাইরাস এক গরু থেকে আরেক গরুর শরীরে ঠিক কিভাবে পৌঁছায়। অনেকে মনে করেন আক্রান্ত গরুর পাশে থাকলেই বা গায়ে হাত দিলে লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ে। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। বর্তমানে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এই রোগ ছড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রক্তচোষা পোকামাকড়। বিশেষ করে মশা কামড়ানো মাছি এবং টিক আক্রান্ত গরুর রক্ত থেকে ভাইরাস বহন করে সুস্থ গরুর শরীরে পৌঁছে দিতে পারে। এ কারণে বর্ষাকাল ও বর্ষার পরের সময় এই রোগের প্রকোপ সাধারণত বেশি দেখা যায়, কারণ তখন মশা মাছি ও টিকের সংখ্যা দ্রুত বেড়ে যায়। এছাড়া মানুষের অসাবধানতাও রোগ ছড়াতে ভূমিকা রাখতে পারে, যেমন একই ছুঁই একাধিক গরুতে ব্যবহার করা, অপরিষ্কার অস্ত্রোপচার বা চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা। আক্রান্ত গরুর ক্ষত স্পর্শ করার পর হাত বা সরঞ্জাম জীবাণুমুক্ত না করে অন্য গরুর কাছে যাওয়া। তবে মনে রাখবেন, রক্তচোষা পোকামাকড়ের মাধ্যমে ছড়ানোই এই রোগের প্রধান পথ। এই কারণে শুধু ওষুধ দিলেই হবে না, খামারে মশা মাছি ও টিক নিয়ন্ত্রণ করাও রোগ প্রতিরোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হলো, ভাইরাস শরীরে প্রবেশ করার পর প্রথমে কি কি লক্ষণ দেখা যায় আর কোন লক্ষণ দেখলে এক মুহূর্ত দেরি করা উচিত নয়, সেটাই এখন জানবো। লাম্পি স্কিন রোগের সবচেয়ে বড় সমস্যা হলো শুরুতে অনেক খামারে বুঝতেই পারে না যে গরুটি আক্রান্ত হয়েছে, কারণ প্রথম লক্ষণ গুটি নয়। ভাইরাস শরীরে প্রবেশ করার কয়েকদিন পর প্রথমে 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর দেখা দিতে পারে। গরু স্বাভাবিকের তুলনায় শান্ত হয়ে যায়, খাবারে আগ্রহ কমে যায় এবং জাবর কাটাও কমে যেতে পারে। দুধেলো গাভীর ক্ষেত্রে দুধের উৎপাদন দ্রুত কমতে শুরু করে। অনেক সময় চোখ ও নাক দিয়ে পানি বা আঠালো স্রাব বের হয়। কিছু গরুর লিম্ফ নোডও ফুলে যেতে পারে। এ পর্যায়ে অনেকেই সাধারণ জ্বর ভেবে অবহেলা করেন, কিন্তু এই সময় সঠিক ব্যবস্থা নিলে রোগের জটিলতা অনেকটা কমানো সম্ভব। জ্বরের 1 থেকে কয়েকদিনের মধ্যে শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট শক্ত গুটি দেখা দিতে শুরু করে। শুরুতে গুটির সংখ্যা কম থাকতে পারে, তাই পুরো শরীর ভালোভাবে পরীক্ষা করা জরুরি। রোগের সন্দেহ হলে আক্রান্ত গরুকে অন্য গরু থেকে আলাদা রাখুন এবং দ্রুত নিবন্ধিত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। দ্রুত সিদ্ধান্ত অনেক সময় পুরো খামারকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। এবার আসি, গুটি কিভাবে তৈরি হয় এবং কেন ক্ষত হয়ে যায় এ বিষয়ে। জ্বরের পর শরীরে যে গুটিগুলো দেখা যায় সেটি লাম্পি স্কিন রোগের সবচেয়ে পরিচিত লক্ষণ। প্রথমে এই গুটিগুলো ছোট ও শক্ত থাকে, পরে ধীরে ধীরে আকার বড় হতে পারে। এগুলো সাধারণত ঘাড়, কাঁধ, পিঠ, পা, মুখ, ওলান, লেজের গোড়া এবং যৌনাঙ্গের আশপাশে বেশি দেখা যায়, তবে শরীরের যে কোনো অংশেই গুটি উঠতে পারে। সব গরুর ক্ষেত্রে গুটির সংখ্যা একরকম হয় না। কারো শরীরের মাত্রা কয়েকটি গুটি দেখা যায়, আবার কারোর শরীর জুড়ে শত শত গুটি হতে পারে। অনেক গুটির মাঝখানে টিস্যু ধীরে ধীরে মারা যায়, পরে সেই অংশ শুকিয়ে ক্ষতর মতো হয়ে যায়। চিকিৎসা ও পরিচর্যা ঠিক মতো না হলে সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, পুঁজ জমতে পারে, দুর্গন্ধ হতে পারে এবং ক্ষত গভীর হয়ে যেতে পারে। গুটি দেখেই কখনো কেটে ফেলার চেষ্টা করবেন না, এতে রক্তপাত, সংক্রমণ এবং ক্ষত আরো বড় হওয়ার ঝুঁকি বাড়ে। যদি গুটি শুকিয়ে ক্ষত তৈরি হয়, তাহলে ক্ষত পরিষ্কার রাখা এবং পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। রোগ গুরুতর হলে কি জটিলতা দেখা দিতে পারে, এবারে সেই বিষয়ে। সব গরুর ক্ষেত্রে লাম্পি স্কিন রোগের তীব্রতা একরকম হয় না। অনেক গরু তুলনামূলকভাবে দ্রুত সুস্থ হয়ে ওঠে, আবার কিছু গরুর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। রোগের তীব্রতা বেশি হলে গরু প্রায় খাওয়া বন্ধ করে দেয়। দীর্ঘদিন জ্বর ও ক্ষুধামন্দার কারণে শরীরের ওজন দ্রুত কমতে থাকে। দুধেলা গাভীর দুধের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা অনেক সময় সুস্থ হওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগে। কিছু গরুর পা ফুলে যেতে পারে, ফলে দাঁড়াতে বা হাঁটতে কষ্ট হয়। মুখের ভেতর ক্ষত তৈরি হলে খাওয়া ও পানি পান করা কষ্টকর হয়ে পড়ে। ওলানে গুটি বা ক্ষত হলে দুধ দহনের সময় ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রে দুধ উৎপাদন আরও কমে যায়। ছোট বাছুর, অপুষ্ট গরু এবং আগে থেকে অসুস্থ প্রাণীর ক্ষেত্রে জটিলতার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে, তাই এসব প্রাণীর প্রতি বিশেষ নজর দিতে হবে। সঠিক পরিচর্যা, পর্যাপ্ত পানি, পুষ্টিকর খাদ্য এবং সময়মতো চিকিৎসা পেলে অধিকাংশ গরুই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে অবহেলা করলে জটিলতা বেড়ে যেতে পারে এবং অর্থনৈতিক ক্ষতিও অনেক বেশি হয়। এবার আসি, লাম্পি স্কিন রোগ কিভাবে নিশ্চিত করা হয়। শরীরে গুটি দেখলেই সেটিকে লাম্পি স্কিন রোগ বলে ধরে নেওয়া ঠিক নয়। কিছু অন্য রোগেও ত্বক
থেকে গুটি, ক্ষত বা জ্বর দেখা দিতে পারে, তাই সঠিক রোগ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। যেমন অ্যালার্জির কারণেও এরকম গায়ে গুটি, ফোলা দেখা দিতে পারে। প্রথমে পশু চিকিৎসক গরুর জ্বর, গুটির ধরন, রোগের ইতিহাস এবং খামারের পরিস্থিতি মূল্যায়ন করেন। অনেক ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যাল লক্ষণ দেখে প্রাথমিকভাবে রোগ সম্পর্কে ধারণা করতে পারেন। প্রয়োজনে গুটির টিস্যু, ক্ষতের অংশ, রক্ত বা অন্যান্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। বর্তমানে পিসিআর পরীক্ষা লাম্পি স্কিন ভাইরাস শনাক্ত করার অন্যতম নির্ভরযোগ্য পদ্ধতি। নিজে থেকে অনুমান করে ওষুধ শুরু করলে অনেক সময় সঠিক চিকিৎসা পেতে দেরি হয়। তাই সন্দেহ দেখা দিলেই যত দ্রুত সম্ভব নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রোগ যত দ্রুত নিশ্চিত হবে, আক্রান্ত গরুকে আলাদা রাখা, চিকিৎসা শুরু করা এবং অন্য গরুগুলোকে সুরক্ষিত রাখা তত সহজ হবে। এবার আসি লাম্পি স্কিন রোগের চিকিৎসায়। লাম্পি স্কিন রোগ ধরা পড়ার পর অনেক খামারই প্রথমেই জানতে চান কোন ওষুধ দিলে গরু দ্রুত ভালো হবে। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, লাম্পি স্কিন একটি ভাইরাসজনিত রোগ। বর্তমানে এই ভাইরাসকে সরাসরি ধ্বংস করার জন্য নিয়মিত ব্যবহৃত কোনো নির্দিষ্ট ওষুধ নেই। তাই চিকিৎসার মূল লক্ষ্য হলো গরুকে জটিলতা থেকে রক্ষা করা এবং শরীরকে স্বাভাবিকভাবে সুস্থ হওয়ার সুযোগ করে দেওয়া। প্রথমেই আক্রান্ত গরুকে অন্য গরু থেকে আলাদা রাখুন। পরিষ্কার, শুকনো এবং আরামদায়ক স্থানে রাখুন। পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিন এবং সহজে হজম হয় এমন সুষম খাদ্য খাওয়ান। উচ্চ জ্বর, ব্যথা বা শরীরের অস্বস্তি থাকলে পশু চিকিৎসক প্রয়োজন অনুযায়ী জ্বর ও ব্যথা কমানোর ওষুধ দিতে পারেন। কোন ওষুধ কতদিন ব্যবহার হবে তা গরুর অবস্থা দেখে তিনি নির্ধারণ করবেন। যদি গুটি ফেটে ক্ষত তৈরি হয় তাহলে প্রতিদিন ক্ষত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরিষ্কার পানি বা স্যালাইন দিয়ে ময়লা পরিষ্কার করে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত জীবাণুনাশক ব্যবহার করুন। একটি বিষয় অবশ্য মনে রাখবেন, গুটি কেটে ফেলা, কেরোসিন, পোড়া তেল, চুন বা অজানা কোনো পদার্থ লাগানো সম্পূর্ণ ভুল। এতে ক্ষত আরও গভীর হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। সঠিক পরিচর্যা, পর্যাপ্ত পুষ্টি এবং সময়মত চিকিৎসা পেলে অধিকাংশ গরুই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এবার আসি লাম্পি স্কিন রোগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কি? লাম্পি স্কিন রোগ নিয়ে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি হলো, অ্যান্টিবায়োটিক দিলে কি গরু ভালো হবে? এর উত্তর হলো না। লাম্পি স্কিন রোগ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করে, ভাইরাস নয়। তবে রোগের সময় যদি গুটি ফেটে ক্ষত হয়, সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় অথবা নিউমোনিয়া, পুজ বা অন্য কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দেয়, তখন পশু চিকিৎসক প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। অনেক খামারই রোগের শুরুতেই একের পর এক অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে। এতে শুধু অপ্রয়োজনীয় খরচই বাড়ে না, ভবিষ্যতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অর্থাৎ AMR তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তখন প্রয়োজনের সময় অনেক অ্যান্টিবায়োটিক আগের মতো কার্যকর নাও হতে পারে। তাই প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, অন্য খামারের পরামর্শে ওষুধ দেবেন না এবং চিকিৎসা মাঝপথে বন্ধ করবেন না। সঠিক রোগে সঠিক ওষুধ, এটাই সফল চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এবার আলোচনা করব লাম্পি স্কিন রোগের টিকা সম্পর্কে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ সবসময় সহজ এবং কম ব্যয়বহুল। আর লাম্পি স্কিন রোগের প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো সময়মতো টিকাদান। একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখবেন, টিকা কোনো চিকিৎসা নয়। টিকা দেওয়ার উদ্দেশ্য হলো রোগ হওয়ার আগেই গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। তাই গরু অসুস্থ হওয়ার পর নয়, সুস্থ অবস্থায় টিকা দেওয়া সবচেয়ে কার্যকর। যদি কোনো গরুর জ্বর থাকে বা লাম্পি স্কিন আক্রান্ত থাকে, তাহলে আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই অবস্থার ব্যবস্থাপনা করতে হবে। সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন নিবন্ধিত পশু চিকিৎসক। এটাও মনে রাখতে হবে, কোনো টিকা শতভাগ সুরক্ষা নিশ্চিত করে না। তবে সময়মতো টিকা দিলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং আক্রান্ত হলেও রোগের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাংলাদেশি টিকার প্রাপ্যতা ও সরকারি কর্মসূচি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। তাই আপনার এলাকায় টিকা সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর বা নিবন্ধিত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। টিকার পাশাপাশি খামারে পরিচ্ছন্নতা, মশামাছি ও টিক নিয়ন্ত্রণ, নতুন গরুকে কোয়ারেন্টাইনে রাখা এবং পরিষ্কার চিকিৎসা সরঞ্জাম ব্যবহার, এসব ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। শুধুমাত্র টিকার উপর নির্ভর করলে চলবে না। এবার আসি কিভাবে পুরো খামারকে লাম্পি স্কিন রোগ থেকে নিরাপদ রাখবেন।
লাম্পি স্কিন রোগ নিয়ন্ত্রণ করতে হলে শুধু আক্রান্ত গরুর চিকিৎসা করলেই হবে না, পুরো খামারের সুরক্ষার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রথমে আক্রান্ত গরুকে সুস্থ গরু থেকে আলাদা রাখুন। এতে ভাইরাস অন্য গরুর মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক কমে যায়। খামার প্রতিদিন পরিষ্কার করুন। গোবর, জমে থাকা পানি ও আবর্জনা দ্রুত সরিয়ে ফেলুন, কারণ এই সব জায়গায় মশামাছি ও অন্যান্য পোকামাকড় দ্রুত বংশ বিস্তার করে। মশামাছি এবং টিক নিয়ন্ত্রণে নিয়মিত কার্যকর ব্যবস্থা নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। নতুন গরু কিনে সরাসরি খামারে রাখবেন না, অন্তত 14 থেকে 21 দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করুন। এই সময়ের মধ্যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে। একই সুচ, সিরিঞ্জ বা অস্ত্রোপচারের সরঞ্জাম একাধিক গরুতে ব্যবহার করবেন না। প্রতিবার জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করুন। খামারে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন এবং গরুকে সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি দিন। সুস্থ ও পুষ্ট গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে ভালো থাকে। মনে রাখবেন, একটি ছোট অসাবধানতা পুরো খামারের ক্ষতির কারণ হতে পারে, কিন্তু কয়েকটি সঠিক অভ্যাস আপনার খামারকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। এবার জানাবো খামারদের 10টি সাধারণ ভুল। লাম্পি স্কিন রোগে অনেক সময় ভাইরাসের চেয়ে আমাদের ভুল সিদ্ধান্তই বেশি ক্ষতি করে। চলুন দেখি খামারিরা সবচেয়ে বেশি কোন ভুলগুলো করেন। প্রথম ভুল, গুটি দেখে কেটে ফেলা বা ফাটিয়ে দেওয়া। এতে ক্ষত আরও বড় হয় এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয় ভুল, নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক বা ইনজেকশন ব্যবহার করা। এতে অনেক সময় উপকারের বদলে ক্ষতি বেশি হয়। তৃতীয় ভুল, আক্রান্ত গরুকে অন্য গরুর সঙ্গে একই জায়গায় রাখা। এতে রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। চতুর্থ ভুল, মশামাছি ও টিক নিয়ন্ত্রণে অবহেলা করা, অথচ রোগ ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যমে এগুলো। পঞ্চম ভুল, অসুস্থ গরুকে কম খাবার বা কম পানি দেওয়া। এতে গরু আরো দুর্বল হয়ে পড়ে এবং সুস্থ হতে বেশি সময় লাগে। ষষ্ঠ ভুল, গুটির উপর কেরোসিন, পোড়া তেল, চুন বা বিভিন্ন লোকজ উপাদান লাগানো। এতে ক্ষত আরো জটিল হয়ে যেতে পারে। সপ্তম ভুল, জ্বর থাকা অবস্থায় টিকা দেওয়ার চেষ্টা করা। অসুস্থ গরুর টিকাদান সম্পর্কে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অষ্টম ভুল, নতুন কেনা গরুকে কোয়ারেন্টাইন ছাড়া সরাসরি খামারে নিয়ে আসা। নবম ভুল, চিকিৎসা শুরু করে মাঝপথে বন্ধ করে দেওয়া বা বারবার ওষুধ পরিবর্তন করা। দশম এবং সবচেয়ে বড় ভুল, পশু চিকিৎসকের পরামর্শ না নিয়ে অন্যের কথা শুনে চিকিৎসা করা। মনে রাখবেন, সঠিক সিদ্ধান্ত শুধু একটি গরুকেই নয়, পুরো খামারকে রক্ষা করতে পারে। আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, লাম্পি স্কিন রোগ মানেই গরু মারা যাবে এ ধারণা সঠিক নয়। সময় মতো রোগ শনাক্ত করা, আক্রান্ত গরুকে আলাদা রাখা, সঠিক পরিচর্যা, পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা, মশামাছি ও টিক নিয়ন্ত্রণ এবং সময়মতো টিকাদান, এই কয়েকটি পদক্ষেপই রোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে দিতে পারে। মনে রাখবেন, অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, গুটি কাটবেন না এবং লোকমুখে শোনা চিকিৎসার উপর নির্ভর করবেন না। বৈজ্ঞানিক পদ্ধতি আপনার গরু এবং আপনার খামারের সবচেয়ে বড় সুরক্ষা। আপনার খামারের প্রতিটি গরুই শুধু একটি প্রাণী নয়, এটি আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন এবং আপনার পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই রোগকে অবহেলা নয়, জ্ঞান দিয়ে মোকাবেলা করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন যাতে আরও খামারি সঠিক তথ্য জানতে পারে। আর গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কমেন্টে লিখুন আপনার এলাকায় এই রোগ কেমন দেখা দিয়েছে, বা আপনার গরুর হয়ে থাকলে আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন, আপনি টিকা প্রদান করেন কিনা। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।